মা, আজকে আমি বিদ্যালয়ে যেতে পারবো না। প্রকৃতির এই বিপর্যয় তো আর আমাদের হাতে নেই বলো। সত্যি এই বৃষ্টির দিনে হাঁসের মাংস আর রুটি খেতে বড্ড ভালো লাগে গো, তাই না? গ্রামবাসী একদম আঙুল চেটে পুটে খাবে। হরিশপুর গ্রামের বাসিন্দা রাখাল। রাখালের পরিবারে রয়েছে তার গিন্নি গীতা, তাদের একটি মেয়ে রীতা ও রাখালের মা রাধা। তারা চারজন একসাথেই বাস করে। গ্রামে রাখালের বেশ কিছুটা জমি আছে। সেই জমিতেই সে চাষবাস করে, আর সেখান থেকে যা রোজগার হয় তা দিয়ে রাখালের সংসার চলে। রাখাল, ও রাখাল, বলি গেলি কোথা? হ্যাঁ মা, বলো। বলছি মনে হচ্ছে বৃষ্টি আসবে জোরে, জমির ফসলগুলোর কি হবে রে? আমিও তো সেই কথাই ভাবছি, কিন্তু এখন তো এই মুহূর্তে জমির ধানগুলো কেটে ফেলাও সম্ভব নয়, কারণ এখনো তো ধানগুলো পাকেইনি। রাখাল তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। ঠিক এমন সময়ে শুরু হয় প্রবল বৃষ্টি। দেখো মা, বলতে না বলতে বৃষ্টি নেমে গেল। এইবার এই বৃষ্টি কখন থামবে? আমার জমির সব ধানগুলো একেবারে নষ্ট হয়ে গেল গো মা। ওগো, শুনছো? আরে বৃষ্টি নেমে গেল যে, ঘরের চাল ফুটো হয়ে যে জল পড়ছে। দাঁড়াও দেখছি। বৃষ্টি নেমে যাওয়ায় গ্রামের অনেক মানুষের ক্ষতি হয়ে যায়, অনেকেরই জমির ফসল নষ্ট হয়ে যায়। মা, আজকে আমি বিদ্যালয়ে যেতে পারবো না। না মা, আজ খুব বৃষ্টি হচ্ছে, আজ তো বিদ্যালয়ে যেতে পারবে না। বৃষ্টি কমলেই অন্য দিন যেও। আচ্ছা মা, আমি বরং যাই, ওই হাঁসগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসি, না হলে বৃষ্টিতে ভিজবে আবার। অন্যদিকে রাখাল চুপচাপ মাথায় হাত দিয়ে বসে চিন্তা করতে থাকলো। তুমি এত চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। প্রকৃতির এই বিপর্যয় তো আর আমাদের হাতে নেই বলো। সে তো ঠিকই গিন্নি, কিন্তু আমার কাছে যে 1 টাকাও নেই, সংসারটা চালাবো কিভাবে বলো এখন? সব হয়ে যাবে আস্তে আস্তে, তুমি চিন্তা করো না। এমনই সময় গ্রামের একজন বাসিন্দা রাম ছাতা মাথায় নিয়ে এলো রাখালদের বাড়ি। রাখাল, ও রাখাল, আছিস নাকি? আরে রাম, তুই বল। কি করছিস বসে? আর বলিস না, জমির সব ধান নষ্ট হয়ে গেল। সে আর বলতে, আমারও যে একই অবস্থা। তাই বৃষ্টির মধ্যে তুই এখন ছাতা মাথায় দিয়ে কোথায় চললি? আমি একটু জমিদার বাড়িতে যাব, তুই কি যাবি আমার সঙ্গে? জমিদার বাবুর বাড়িতে? কিন্তু কেন? জমিদার বাবু আমাকে নাকি ডেকে পাঠিয়েছেন। কিন্তু কেন? এটা তো গিয়ে জানা যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে ডেকেছে, আমি কেন যাব? না না, আমাকে বলেছে তোকেও নিয়ে যেতে। জমিদার বাবুর বাড়ি থেকে গতকালই লোক পাঠিয়েছিল। আচ্ছা চল না, একবার গিয়ে দেখে আসি কি দরকারে ডেকেছেন। সাবধানে যেও এই বৃষ্টির মধ্যে। তারপর রাখাল ও রাম দুজনে মিলে বৃষ্টির মধ্যে রওনা হলো জমিদার বাবুর বাড়ি। হরিশপুর গ্রামের জমিদার প্রতাপ বাবু, তিনি বেশ বিত্তশালী একজন মানুষ। এছাড়াও গ্রামের মানুষের আপদে বিপদে তিনি পাশে এসে দাঁড়ান। ও রামু, রাখাল এসেছিস? আয় আয়, ভেতরে আয়। তোদেরকে একটা দরকারের জন্য আমি ডেকেছি। তোদের কার বাড়িতে হাঁস আছে বলতো? রাখালের বাড়ি, তাই না? হ্যাঁ জমিদার বাবু, আমাদের বাড়িতে হাঁস আছে। আমার মা অনেকগুলো হাঁস পোষে। ঠিক আছে। আর রাখাল, তুই তো আগের বছর গম চাষ করেছিলি, আশা করি তোর বাড়িতে বেশ কিছু আটা বা গম সংরক্ষিত আছে। হ্যাঁ, তা আছে জমিদার বাবু। রাখাল, তুই গোটা 5 ঘাস আমাকে দিয়ে যাবি, আর রাম তুই 5 কেজি মতো আটা দিয়ে যাবি। যা দাম হবে আমি তোদের দিয়ে দেব। আসলে আগামীকালকে আমার বাড়িতে বেশ কিছু আত্মীয় আসবে, তাই আমি ঠিক করেছি এই বৃষ্টির দিনে তাদেরকে হাঁসের মাংস আর রুটি খাওয়াবো। আচ্ছা জমিদার বাবু, আমি কাল সকালবেলা এসে আটা দিয়ে যাব। আর আমিও কালকে 5টা হাঁস আপনার বাড়ি দিয়ে যাব। এই নে, এখন কিছু টাকা রাখ, বাকিটা কালকে দেব। তারপর রাখাল ও রাম দুজনে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে যেতে লাগলো। ভালোই হলো, একে তো বৃষ্টির মধ্যে কোনো কাজ নেই, ঘরে থাকা জিনিসগুলোর মধ্যে কিছুটা বিক্রি করে টাকা পাওয়া গেল। ঠিকই বলেছিস, আমার জমির তো সব ধান নষ্ট হয়ে গেছে, কি করে যে সংসার চালাবো কিছুই বুঝতে পারছিলাম না। হ্যাঁ ঠিক আছে, এখন তবে যাই, কাল সকালে আবার যেতে হবে জমিদার বাবুর বাড়ি। তুমি চলে এসেছো? বাবা রাখাল, জমিদার বাবু কি বললেন রে? রাখাল সব কথা খুলে বলল তার মাও গিন্নিকে। বাবা, তা বেশ ভালোই হয়েছে। আমিও অনেক দিন ধরেই এই হাঁসগুলোকে বিক্রি করব ভাবছিলাম, একদিকে ভালোই হলো। পরদিন সকালবেলা রাম ও রাখাল দুজন মিলে জমিদারের বাড়িতে হাঁস ও আটা দিয়ে আসলো, এবং জমিদার মশাই তাদেরকে সব টাকা শোধ করে দিল। খুশি মনে ফিরতে লাগলো রাম ও রাখাল দুজনে। অনেক বড় উপকার হলো, কি বলিস রাখাল? সে আর বলতে, রাখাল বাড়ি ফিরে এসে
তার মাকে বলল, এই নাও মা, এই টাকাগুলো তুমি রাখো। আমি কেন রাখবো রে, তুই রাখ। না মা, তোমার হাঁস ছিল ওগুলো, টাকাটা তোমারই প্রাপ্য। অর্ধেক টাকা তুই রাখ আর অর্ধেক আমায় দে। কিন্তু মা, না না, আর কোনো কিন্তু না, রাখ। সত্যি এই বৃষ্টির দিনে হাঁসের মাংস আর রুটি খেতে বড্ড ভালো লাগে গো, তাই না? ও মা, আমিও হাঁসের মাংস আর রুটি খাবো। ও মা, দাও না বানিয়ে। আচ্ছা বাবা, ঠিক আছে, আরো তো হাঁস আছে, ওখান থেকেই একটা হাঁস আজ রান্না হবে, কেমন? কি মজা, কি মজা, আজ আমিও হাঁসের মাংস আর রুটি খাবো। তারপর রাখালের মায়ের পোষা বাকি হাঁসগুলোর থেকে একটি হাঁস রান্না করা ঠিক হলো। তখন প্রায় দুপুর। গীতা রান্না চাপিয়েছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো গিন্নি। মা, তাড়াতাড়ি রান্না করো, আমার খুব খিদে পেয়ে গেছে। করছি রে বাবা, করছি। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিল রাখালের বন্ধু রতন। কিরে রাখাল, কি রান্না হচ্ছে বাড়িতে? আরে রতন যে, আয় আয় ঘরে বস। রতন কাকা, আজকে তো আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, আমি ঠিকই গন্ধ পেয়েছি। বস, দুপুরে খেয়ে তারপরে যাস। না না, থাক, অন্যদিন আসা যাবে। আরে আবার অন্য কোনো দিন কেন, বস না, আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। তবে এক কাজ কর, রান্না হয়ে গেলে আমায় একটা টিফিন বাক্স করে দিয়ে দে, আমি বাড়িতে গিয়ে না হয় খাবো। আচ্ছা ঠিক আছে। তারপর রান্না হয়ে গেলে রাখাল কিছুটা মাংস আর রুটি রতনকে দিয়ে দিল একটা বাক্সে করে। বাড়ি গিয়ে রতন মাংস খাওয়ার পর বলতে থাকে, আহা, কি দারুণ খেতে! এত সুস্বাদু রান্না আমি এর আগে আর কোথাও খাইনি। গ্রামবাসীরা যদি এই রান্না একবার খায় তাহলে সারা জীবন মনে থাকবে। পরের দিন রতন রাখালদের বাড়িতে গিয়ে বলল, শোন, কালকের রান্নাটা দারুণ হয়েছিল। এই বৃষ্টির দিনে মানুষ কিন্তু হাঁসের মাংস আর রুটি খেতে বড্ড ভালোবাসে। তোরা এক কাজ কর, হাঁসের মাংস আর রুটি রান্না করে বিক্রি কর, গ্রামবাসী একদম আঙুল চেটে পুটে খাবে। রতন কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি, এটা কিন্তু করা যেতেই পারে। তুমি কি বলো গীতা? হ্যাঁ, বৃষ্টির দিনেই আমাদের গ্রামের মানুষ এই হাঁসের মাংসের সাথে রুটি খেতে খুবই ভালোবাসে। বৃষ্টির দিনে এটা একটা তাদের প্রধান খাবার বলা যায়।